আহ বরাবরের মতোই আজকে আমাদের প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের যে লেকচারটি সেটি হচ্ছে ক্যাপাসিটি প্ল্যানিং। তো এই ক্যাপাসিটি প্ল্যানিং, এখানে দুটো শব্দ আমরা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ক্যাপাসিটি, অপরটি হচ্ছে প্ল্যানিং। তো ক্যাপাসিটি প্ল্যানিং বলতে আমরা বেসিক্যালি কি বুঝি, যে আমরা বলি না তোমার ক্যাপাসিটি কত, মানে হচ্ছে সে কতটুকু কাজ করতে পারে বা লাইক। তাহলে কোন একটা প্লান্টের, কোন একটা প্রতিষ্ঠানের কি পরিমাণ ক্যাপাসিটি রয়েছে, যেমন আমরা বলি যে 30 টন ডাইং করা হয়, তার মানে কি ওই প্লান্টের বা ওই অর্গানাইজেশনের বা ওই মিল ফ্যাক্টরির ক্যাপাসিটি হচ্ছে 30 টন। এবং এই 30 টন যখন ডাইং করা হয় তখন কিন্তু তাদের যে অর্ডার গুলি আছে সেগুলোকে সন্নিবেশিত করে, অ্যারেঞ্জ করে দেন কিন্তু কি করা হয়, অ্যারেঞ্জ করা হয়, অর্থাৎ সন্নিবেশিত করে প্ল্যানিং করা হয় যে কখন কোনটা ডাইং এ উঠবে, কখন কোনটা ডাইং থেকে নামবে, দেন কিন্তু ডাইং করা হয়। সো আমার যে ক্যাপাসিটিটা রয়েছে সেটাকে আমরা কিভাবে প্ল্যানিং করে এক্সিকিউট করব, সেটি ক্যাপাসিটি প্ল্যানিং। অর্থাৎ আমি কি পরিমাণ অর্ডার নিব, আমি কিভাবে এই অর্ডার গুলো টাইমলি করতে পারবো, এগুলাই। এর সাথে আজকে দেখবো আমরা কি কি ফ্যাক্টরস আছে যারা এগুলোতে সাথে জড়িত, কিছু ফ্যাক্টরস আছে এগুলোকে প্রভাবিত করে, আবার কিছু জিনিস আছে যেগুলো এগুলোর সাথে সরাসরি জড়িত। তো চলো আমরা শুরু করি আজকে লেকচার ক্যাপাসিটি প্ল্যানিং। তো ক্যাপাসিটি প্ল্যানিং যেটি দেখছি আমরা, সেটির নানা প্রকার সংজ্ঞা নানাজনই দিয়েছে বা নানা কথা বলেছে। আমরা যদি প্রথমেই একটু দেখার চেষ্টা করি যে ক্যাপাসিটি প্ল্যানিংটা আলটিমেট কাকে বলছে। বলা হচ্ছে ক্যাপাসিটি প্ল্যানিং ইজ দ্য প্রসেস অফ ডিটারমাইনিং দ্য প্রোডাকশন ক্যাপাসিটি নিডেড বাই অ্যান অর্গানাইজেশন টু মিট দ্য চেঞ্জিং ডিমান্ডস ফর ইটস প্রোডাক্ট। একটু ভালো করে বুঝি, আসলে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল এগুলো তো টেকনিক্যালি বা মুখস্থ করার এরকম কোনো বিষয় না, একটু মাথায় নিলেই আমাদের সহজই হয়ে যাবে। বলা হচ্ছে ক্যাপাসিটি প্ল্যানিং কি, ইজ দ্য প্রসেস অফ ডিটারমাইনিং দ্য প্রোডাকশন ক্যাপাসিটি, অর্থাৎ প্রোডাকশন ক্যাপাসিটি ডিটারমাইন করার প্রসেস। ওকে, যে প্রসেসের মাধ্যমে আমরা প্রোডাকশন ক্যাপাসিটি গুলো ডিটারমাইন করব যে কতটুকু needed by an organization to meet the changing demands for its product. অন্যভাবে বলা হচ্ছে capacity is defined as the ability to achieve, store or produce. For an organization, capacity would be the ability of given system to produce output within the specific time period. So in operation management, আমরা যদি দেখি নানা জনে নানা ভাবে সংজ্ঞা দিয়েছে। In operation management, capacity is referred as the amount of input resource available to produce relative output period of time. In general terms, capacity referred the maximum production capacity. অন্যভাবে আরো যদি বলি যে সাথে ডিসিশন মেকিং, এক্সিস্টিং, মডিফিকেশন সবগুলোই থাকে। এখানে একটা ছবি আছে দেখতে পাচ্ছ যে লোড এন্ড ক্যাপাসিটি, অর্থাৎ আমার কতটুকু লোড তার সাথে ক্যাপাসিটির একটা সন্নিবেশন দেখানো হয়েছে, কতটুকু করতে পারবো। তাহলে ক্যাপাসিটি প্ল্যানিং বলতে ফুল প্রসেসটাকে আমরা বোঝাচ্ছি, যে আমার কতটুকু ক্ষমতা রয়েছে আমার প্লান্টের, আমার প্রতিষ্ঠানের, আমার ফ্যাক্টরির, যেটা আমি করে দিতে পারবো এবং সেইটা আমি কিভাবে এক্সিকিউট করব, এই পুরো বিষয়টাকে আমরা বলতেছি ক্যাপাসিটি প্ল্যানিং। ওকে, আশা করি একটু হলেও তোমরা বুঝতে পেরেছো ক্যাপাসিটি প্ল্যানিংটা কি। চলো একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। এক্সাম্পলটা যদি আমরা দেখি, সেটি বলা হচ্ছে an example of this when a firm has 20 employee মনে করো আছে, that work for 20 hours a week, 20 ঘন্টা ধরে মনে করো কাজ করে। তাহলে তাদের 5-20 বা 20-20 400, তাহলে 400 উইকলি ওয়ার্কিং ক্যাপাসিটি তাদের, অর্থাৎ তাদের টোটাল ওয়ার্কিং ক্যাপাসিটি কত, 20 জন এমপ্লয়ি যদি 20 ঘন্টা করে একটা উইকে কাজ করে, তাহলে পুরো উইকে কত হবে, 20-20 400 আওয়ার। তাহলে এই যে 400 আওয়ার হলো, এই 400 আওয়ার কিন্তু হচ্ছে
ওই সমস্ত এমপ্লয়ির যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের ক্যাপাসিটি। তো মনে করো যে বলে না যে ভাই আমার এখানে ক্যাপাসিটি নাই এত রাখার, তার মানে কি? তার মানে হচ্ছে যে তার যে কন্ডিশন রাখার সেটি তার নাই, সো অ্যাডপ্ট করার মতো ইয়ে নাই। ওকে, সো ক্যাপাসিটি আমরা বুঝলাম, বা ক্যাপাসিটি এখন এই যে যে জিনিসটা তার আছে, যতটুকু আছে সেটাকেই সে কিভাবে রাখবে, কিভাবে করবে, সেটি তার প্ল্যান। সো প্রোডাকশন কে যদি আমরা বলা হচ্ছে ম্যানেজার্স আর মোর কনসার্ন অ্যাবাউট দ্য ক্যাপাসিটি ফর ফ্লোয়িং রিজল্টস। তো এখানে সাধারণত এই বিষয়গুলো কে হ্যান্ডেল করে? এই বিষয়গুলো হ্যান্ডেল করে যারা প্রোডাকশন ম্যানেজার্স আছে তারা। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে, তো sufficient capacity is required to meet the customer demand in time. Definitely কাস্টমার ডিমান্ড এবং সেটি অবশ্যই কোয়ালিটি ভাবে এবং টাইমলি ফুলফিল করা আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য। ক্যাপাসিটি অ্যাফেক্টস দ্য শিডিউলিং সিস্টেম, আমরা যে শিডিউল করে থাকি। ক্যাপাসিটি অ্যাফেক্টস দ্য কস্ট অফ এফিসিয়েন্সি ইন অপারেশন। ক্যাপাসিটি ক্রিয়েট এন্ড রিকোয়ার্স অফ ইনভেস্টমেন্ট ইত্যাদি। তো তাহলে আমরা দেখলাম যে ক্যাপাসিটি প্ল্যানিং কাকে বলছে। এইগুলো সাধারণত দেখো এখানে একটা চার্ট দেওয়া রয়েছে যে অন টাইম ডেলিভারি, রিসোর্স ইউটিলাইজেশন, WPN লিড টাইমস, ফায়ার ফাইটিং, প্রোডাকশন কস্ট থ্রু আউটপুট, অর্থাৎ সবগুলোর সাথে সম্মিলিতভাবে কিন্তু প্রোডাকশন প্ল্যানিংটা আমরা বলছি, বা ক্যাপাসিটি প্ল্যানিংটা কিন্তু এখানে আমরা বলছি। ওকে, তাহলে ক্যাপাসিটি প্ল্যানিংটা হচ্ছে সিম্পলি আমার কতটুকু ক্ষমতা এবং আমি কতটুকু এটা সম্পন্ন করতে পারবো এবং কিভাবে করব, বা প্রসেস অফ প্রোডাকশন। অর্থাৎ আমরা প্রথমে যেটা দেখলাম কি বলা হচ্ছে, দ্য প্রসেস অফ ডিটারমাইনিং দ্য প্রোডাকশন ক্যাপাসিটিটাকে আমরা ক্যাপাসিটি প্ল্যানিং বলছি। তো এই ক্যাপাসিটি প্ল্যানিংটা আসলে আমাদের কেন দরকার, বা এটি কি করবে আমাদেরকে, এটি কি কাজে আসবে? আমরা যদি প্ল্যানিং বা ক্যাপাসিটি প্ল্যানিং না করি তাহলে কি হবে না, আমাদের ফার্মে বা প্রতিষ্ঠানে তো এমনিতেই এটা ক্যালকুলেট বা এটি তদারকি না করলেও সেটি সাধারণত থেকে থাকে। তবে এটি যখন ক্যাপাসিটি প্ল্যানিং এর আন্ডারে আসবে তখন তুমি প্ল্যান চাইতে কাজ করবা, তখন তো কিছু বেনিফিটস থাকবে, এটি স্বাভাবিক, তাই না? তো কি কি বেনিফিটস গুলো হতে পারে? ফার্স্ট অফ অল আমরা যদি এখানে দেখি, যেমন দেখা যাচ্ছে যে গেটস ফ্রন্ট অফ ইউর প্রবলেমস। যখন তুমি ক্যাপাসিটি প্ল্যানিং করবা, তো প্ল্যানিং এর আন্ডারে যখন তোমার সবকিছু আসবে তখন কিন্তু তোমার কথায় কি হচ্ছে ইনফরমেশন গুলো তোমার কাছে থাকবে। যেমন প্ল্যানিং এ যারা কাজ করো তোমরা তার বুঝতে পারো যে যখন কোন ফেব্রিক উঠবে, কোন ফেব্রিক নামছে, কোন ফেব্রিকের কি অবস্থা, তারা কিন্তু সবই জানে। সো এখানে যদি কোনো প্রবলেম সৃষ্টি হয় সেটি কিন্তু তোমরা সহজেই অ্যানালাইসিস, আইডেন্টিফাই এবং সেটা সলভ করতে পারছো। বাট যদি এই ধরনের কোনো প্ল্যানিং না থাকে, কোন ফেব্রিক কখন উঠতেছে, কখন নামতেছে, এই ধরনের কোনো হিসাব না থাকে, দেন তাহলে কিন্তু আসলে তোমার কিছু মানে কিন্তু বুঝতে পারছো না প্রবলেম গুলো। সো এটা বলা হচ্ছে যে হ্যাভিং এ রাডার অন ইউর টিমস ক্যাপাসিটি ক্যান প্রিভেন্ট স্কোপ স্ক্রেপ অ্যান্ড ইনশিওর দ্য মিট ইউ দ্য ডেলিভারি ডেট। অর্থাৎ এই ধরনের স্কার্প গুলো কমিয়ে বা ইয়ে করে এবং স্কেপ গুলো সৃষ্টি করছে, অর্থাৎ প্রবলেম যদি থাকে কোথাও সেগুলো সমাধান করে তোমার ডেলিভারিটাকে কি করছে, সহায়তা করছে। ব্যাকস আপ হায়ারিং ডিসিশন অফ দ্য কনসেন্ট্রেট ডাটা। বলা হচ্ছে এই যে আমাদের যখন আমরা প্ল্যানিং এ থাকবো, মনে করো তুমি ব্ল্যাক ডাইং করো, তো ব্ল্যাক বহুবার ডাইং করেছো, তো তোমার কিছু ডাটা আছে যে কখন পিস কত দিতে হয় ইত্যাদি, আছে না? তো এখন এই যে যখন প্ল্যানিং থাকবে তখন ডাটাগুলো কিন্তু স্টোরেজ থাকবে এবং এই ডাটাগুলোর উপর ভিত্তি করে তোমরা কিন্তু যে কোনো ধরনের ডিসিশন নিতে পারবা, ঠিক আছে, যেটা কিনা পরবর্তীতে আমাদের পরবর্তী প্রসেসে হেল্প করবে। সো ব্যাকস আপ দ্য হায়ারিং ডিসিশন উইথ কনসেন্ট্রেট ডাটা, এলিমিনেট ওয়েস্ট অ্যালং ভ্যালু স্ট্রিম। তো আমরা যখন প্রোডাকশন প্ল্যানিং এর আন্ডারে যাব, আমরা যখন পিপিসি অর্থাৎ ক্যাপাসিটি প্ল্যানিং এর আন্ডারে যাব, তখন কিন্তু আমাদের যে প্রবলেম গুলি, যে ওয়েস্ট অ্যালং দ্য ভ্যালু স্ট্রিম, আমাদের যে ওয়েস্টেজ হওয়ার সম্ভাবনা, যেমন তোমার ফ্যাক্টরিতে যখন এরকম প্ল্যানিং সিস্টেম থাকছে, যখন কোনো একটা ওয়ার্কার বা কেউ কিছু কাপড় নষ্ট করে ফেলছে, তো তখন কিন্তু সেটার জন্য তার জবাবদিহিতা আছে যে কেন নষ্ট হলো, কিভাবে নষ্ট হলো, এবং তুমি সেটা জানছো। ফলে এই যে ইলিমিনেশনটা কমে যায়, যে মানুষজন তখন একটু কেয়ারফুল হয়, ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি যে অ্যাকাউন্টেবিলিটি, যেটা আমাদের
পরের পয়েন্টটি রয়েছে যে আনহ্যান্স ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। যখন তোমার এখানে ট্রান্সপারেন্সি থাকছে তখন তো সে একটা ফেব্রিক নষ্ট করে চুপ করে লুকিয়ে আরেকটা ফেব্রিক নিয়ে ডাইং উঠতে পারছে না, তাই না? সো এই যখন আমাদের ক্যাপাসিটি প্ল্যানিং থাকবে বা প্ল্যানিংটা থাকবে তখন কিন্তু এই যে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা এবং দায়িত্বশীলতা আসলে বজায় থাকবে একটা ফার্মে। যে তখন মানে তুমি কোনো পানিশমেন্ট না দাও কিন্তু একটা ফেব্রিক নষ্ট হয়েছে সেটা বস পর্যন্ত চলে গেছে, সবাই জানে কেন কি হয়েছে। তো সেই যে ব্যক্তিটা সে কিন্তু নিজে থেকেই তখন গিল্টি ফিল করবে, ফলে তার কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বেড়ে যাবে পরবর্তীতে। ওকে, সো এই যে সমস্ত পয়েন্টস গুলো আমরা কথা বললাম, যে প্রবলেম গুলো সামনে আসবে, ডিসিশন নিতে সহায়তা হবে, ভ্যালু স্ট্রিম বা ওয়েস্টেজ যেগুলো সেগুলো ইয়ে হবে। তো এই হেল্পটা বা এই সুবিধাটা সাধারণত আমরা ক্যাপাসিটি প্ল্যানিং এর মধ্য থেকে পাবো যদি আমরা ক্যাপাসিটি প্ল্যানিংটা অ্যাপ্লাই করে থাকি। ওকে, নাও আমরা যখন ক্যাপাসিটি প্ল্যানিং করতে যাই তখন সাধারণত আমাদের কিছু ভুল হয়ে থাকে, যেটাকে আমরা বলছি কমন মিস্টেকস অফ ক্যাপাসিটি প্ল্যানিং। তো কমন মিস্টেকস অফ ক্যাপাসিটি প্ল্যানিং এর কথায় যদি আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা জিনিসের কথা বলা হচ্ছে, একটা ওভার এস্টিমেটিং অ্যান এমপ্লয়িজ অ্যাভাইবিলিটি, আরেকটি হচ্ছে যে মিসম্যাচ বিটুইন স্কিল সেটস এন্ড প্রজেক্টস। ঝামেলা কি? বলা হচ্ছে যে ওভার এস্টিমেটিং অ্যান এমপ্লয়িজ অ্যাভাইবিলিটি। মনে করো যে একজন এমপ্লয়ি যে পরিমাণ কাজ করতে পারে আমরা তার জন্য বেশি কাজ অ্যাসাইন করে রাখি, ফলে কিন্তু সে করতে পারে না। আমরা ধরে নিচ্ছি যে হ্যাঁ এই 10 মানে এই 50 বা এই 80 কেজি লোড এই মানুষটা 1 ঘন্টায় উঠাতে পারবে, কিন্তু সে তো 1 ঘন্টায় পারছে না। বা এই ধরনের ওভার এস্টিমেটিং এমপ্লয়িজ অ্যাভাইবিলিটি হয়ে থাকে সাধারণত, আমরা বেশি ধরে থাকি, ফলে কিন্তু সেই কার্যটা সম্পন্ন হয় না। আরেকটি যে প্রবলেম হয়ে থাকে প্ল্যানিং এর ক্ষেত্রে সেটি হচ্ছে যে মিসম্যাচ বিটুইন স্কিল সেটস এন্ড প্রজেক্টস। মনে করো মিসম্যাচ, তোমার একটা জিনিস ভালো লাগে, মনে করো তুমি বোতাম লাগাতে ওস্তাদ, এখন তোমাকে বোতাম না লাগাইতে দিয়ে মনে করে দেওয়া হলো সেলাই করতে। তো আলটিমেট কি হলো, আর যিনি সেলাই করতে ভালোবাসেন তাকে দেওয়া হলো বোতাম লাগাইতে। তো আলটিমেট কি হলো, তোমার যে সেলাই করতে পারো সেটি তোমাকে দেওয়া হলো না, আরেকজন যে বোতাম লাগাতে পারে তাকে সেটি দেওয়া হলো না। ফলে মানুষের একটা পছন্দের জায়গা থাকে, ফলে কিন্তু তার এফিসিয়েন্সিটা কমে যায়। ঠিক আছে, কারণ তুমি যেটা ভালোবাসো সেটা করতে গেলে তুমি দ্রুত করতে পারো, বাট আরেকজনের ক্ষেত্রে কিন্তু সেটা অনেক বার্ডেন হয়ে থাকে। তো সেই জন্য আমরা যদি বলি যে এই ধরনের মিসম্যাচ গুলো সাধারণত প্ল্যানিং এ হয়ে থাকে, কারণ মনে করো একজন ওয়ার্কার ব্ল্যাক ডাইং করে করে সিদ্ধ হস্ত, এখন তাকে সাধারণত ব্ল্যাক দিলেই সে সেটা ভালোভাবে ডাইং করতে পারবে, তার মানে এই নয় যে অন্যগুলা পারবে না, কিন্তু ইফিসিয়েন্সির কথা যখন আসতেছে তখন কিন্তু এটা চলে আসে। ফলে এই যে এই ধরনের মিসম্যাচ গুলো, এই ধরনের মিসম্যাচ এবং এমপ্লয়ি অ্যাভাইবিলিটিটাই বেশি ঘটে থাকে। সেজন্য এই দুটোকে বলা হচ্ছে কমন মিস্টেকস অফ ক্যাপাসিটি প্ল্যানিং। নাও দ্য ক্লাসিফিকেশন অফ মানে ইয়ের ক্লাসিফিকেশন, ক্যাপাসিটি প্ল্যানিং ক্যাপাসিফিকেশন আমরা যদি বলি সেগুলো কি কি, যে লং টার্ম ক্যাপাসিটি, এটা আসলে সময়ের উপর ভিত্তি করে ক্যাপাসিটি প্ল্যানিংটাকে বিভক্ত করা হয়েছে। যে দেখো আমাদের দেশে বা বাইরে থেকে যে সমস্ত ইনভেস্টররা আসে বা এ ধরনের যারা আসে, তারা যখন এই দেশে একটা প্রতিষ্ঠান স্থাপন করে তারা সাধারণত একটা মিশন ভিশন নিয়ে আসে। তো অনেক কোম্পানি আছে হয়তো 6 মাসের জন্য আসে, আবার অনেকে আছে 2-3 বছরের জন্য, আবার অনেকে আছে মনে করো কয়েক বছরের জন্য, 15-20 বছরের জন্য আসে। সো আমার এই যে ক্যাপাসিটি প্ল্যানিং, আমার যে ফার্মের রিসোর্স এগুলো কিরকম হবে সেটা ডিপেন্ড করছে এই ক্যাপাসিটি, অর্থাৎ ফিনোমেনাটা কিরকম হবে। লং টার্ম ক্যাপাসিটি সাধারণত যখন আমরা 10 থেকে 15 বছর বা এই ধরনের আহ ইয়ে নিয়ে চেষ্টা করব, চিন্তা করব, তখন সাধারণত লং টাইম আমার যে ক্যাপাসিটি সেটি করা হয়, সেটি আবার অনেকগুলো ক্যাপাসিটি দ্বারা প্রভাবিত হয়, যেমন প্রোডাকশন ক্যাপাসিটি, সাস্টেনেবল ক্যাপাসিটি, ইফেক্টিভ ক্যাপাসিটি, বা এই যে বিষয়গুলো চলে আসতেছে, অর্থাৎ লং টার্ম একটা লম্বা সময় ধরে তারা মাঠে থাকবে বা প্রোডাকশনে থাকবে, তো সেই ক্ষেত্রে তাদের ক্যাপাসিটি প্ল্যানিংটা কিরকম হবে। ওকে, মিডিয়াম টার্ম ক্যাপাসিটি, দিস ইজ লাইক 2 or 3 ইয়ার্স, নাম শুনি কিন্তু আমরা বুঝতে পারছি এইটা একটা টাইম ফ্রেম। শর্ট টার্ম ক্যাপাসিটি যদি আমরা বলি যে মোটামুটি ডেইলি অর উইকলি, কোয়ার্টারলি এই ধরনের
সময়ের ক্ষেত্রে যেটা আমরা বলছি সেটাকে আমরা শর্ট টার্ম ক্যাপাসিটি বলছি। সো খুবই সহজ, আশা করি সবাই বুঝেছো, এখানে এরকম বুঝার কিছু নেই। নাও দ্য গোল অফ ক্যাপাসিটি প্ল্যানিং, আমরা একটু আগে অবজেক্টিভস অফ ক্যাপাসিটি প্ল্যানিং পড়ে এসেছি, এখন যদি বলি যে গোল অফ ক্যাপাসিটি প্ল্যানিংটা কি। তো ultimate goal of capacity planning is to meet the current and future level of the requirement of a minimal wastage. তো কারেন্ট, বর্তমান এবং ভবিষ্যতে আমাদের উদ্দেশ্যই হচ্ছে প্রোডাকশনের উদ্দেশ্যই হচ্ছে ল কস্টে কোয়ালিটি প্রোডাক্ট উৎপন্ন করা, এবং একই সাথে ক্যাপাসিটি প্ল্যানিং এর উদ্দেশ্য হচ্ছে খুবই কম খরচে এবং কম ওয়েস্টেজে, অর্থাৎ অপচয় না করে যে সম্পন্ন সম্পদগুলো রয়েছে আমার, সেগুলো সুষ্ঠু ব্যবহার করা। যেমন আমার যদি ফ্যাক্টরিতে নানা প্রকার মেশিন থাকে, মনে করো একটা 1500 কেজি, আর একটা 1000 কেজি, আর একটা 700 কেজি, তো আমি যদি কোনো মেশিনকে বসায় রাখি সেটা কিন্তু ওয়েস্টেজ। তো যখন ক্যাপাসিটি প্ল্যানিংটা হবে আমার প্ল্যান্টে, তখন কিন্তু কোনো মেশিন বা এই ধরনের কোনো কিছু বসে থাকছে না, এবং একটা মেশিনে যদি ব্রেকডাউনও হয়ে থাকে সেটিও কিন্তু আমার ক্যাপাসিটি জানছে, মানে আমার প্ল্যানিং জানছে। ঠিক আছে, ফলে ওই যে একটু আগে আমরা দেখলাম অ্যাকাউন্টেবিলিটি, তারপর স্বচ্ছতা, যেগুলা জবাবদিহিতা, এগুলো কিন্তু থাকছে। তো এটাই আসলে আলটিমেট গোল, যে কতটুকু আমরা করতে পারবো এবং কত সময়ের মধ্যে দিতে পারবো, সবকিছু মিলে সেটি ক্যাপাসিটি প্ল্যানিং। ওকে, নাও মেজারমেন্ট অফ ক্যাপাসিটি প্ল্যানিং, যে আমরা ক্যাপাসিটি প্ল্যানিংটা কিভাবে মেজার করব, এটার বুদ্ধিটা কি। তো এটিকে আমরা সাধারণত প্রথমত দুটি ভাগে ভাগ করতে পারি। প্রথমত ইনপুট মেজার ক্যাপাসিটি, আউটপুট মেজার ক্যাপাসিটি। যে ইনপুট কত দিচ্ছি সেটি মেজার করতে পারি, এবং আউটপুট ক্যাপাসিটি, যেমন আমার আজকে মানে ইএফ সেকশন থেকে কতগুলো ফেব্রিক আনা হয়েছে, ফেব্রিক সেকশন থেকে, তার মানে সেগুলো ডাইং উঠছে বা ডাইং হচ্ছে, সেটা থেকে হতে পারে একটা, সেটা হচ্ছে ইনপুট মেজার ক্যাপাসিটি। আর হচ্ছে কতগুলো কোয়ান্টিটি নামছে ফ্রেশ ডাইট ফেব্রিক, সেটা থেকেও হতে পারে। অর্থাৎ তোমার ক্যাপাসিটি, তোমার যে ফার্ম রয়েছে, তোমার যে ফ্যাক্টরি রয়েছে, সেটার ক্যাপাসিটি তুমি মাপবা কিভাবে, সেটা দুই ভাবে মাপবো। একটা ইনপুট কতগুলো দিচ্ছি, আর একটা আউটপুট কতগুলো দিচ্ছি। সিম্পলি যদি বলি একটা পাতিল, সেখানে কত কেজি চালের ভাত ধরে সেটা কিভাবে মাপবা, তাহলে প্রথমে আগে চাল দিয়ে এটার চালগুলো মাপতে হবে, সেটা দিয়ে ভাত রান্না করতে হবে, অথবা ভাত রান্না করে এখানে কতগুলো চাল সেটা এস্টিমেট করতে হবে, তাই না? তো যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন যে একটা সিনেমা হলের বা একটা কনফারেন্স রুমের বা কনফারেন্স ভেন্যুর ক্ষেত্রে কি থাকে, সাধারণত সিট থাকে, মনে করো 500 1000 এরকম সিট থাকে। এখন প্রশ্ন হচ্ছে এই 500 বা 1000 সিট এর মধ্যে কতগুলা ফিল আপ হয়েছে, এটা হচ্ছে ইনপুট মেজার অফ ক্যাপাসিটি। একইভাবে আউটপুট মেজার অফ ক্যাপাসিটির যদি কথা বলে থাকি, মনে করো একটা সাবান উৎপাদন ফ্যাক্টরি, সেই সাবান উৎপাদন ফ্যাক্টরি কতগুলো দিন উৎপাদন করছে পারছে, বা একটা টেক্সটাইল ফ্যাক্টরি সে কতগুলো ফেব্রিক ডাইং করতে পারছে, সেটা কিন্তু তার আউটপুট মেজার ক্যাপাসিটি। ওকে, নাও এখানে দেখো আরো কিছু উদাহরণ দেওয়া আছে ইনপুট মেজার ক্যাপাসিটি এবং আউটপুট ক্যাপাসিটি মেজারের। সেটি হচ্ছে স্কয়ার মিটারস অফ ল্যান্ড, নাম্বার অফ ফেস্টিভ্যাল অ্যাটেন্ডেন্স। এখানে মিউজিক ফেস্টিভ্যাল মনে করো একটা হচ্ছে, সেটির ইনপুট ক্যাপাসিটি বলতেছে স্কয়ার মিটারস অফ ল্যান্ড, যে একটা মাঠে কত বড় মাঠ সেটি বলা হচ্ছে, এবং আউটপুট মেজার হচ্ছে নাম্বার অফ ফেস্টিভ্যাল অ্যাটেন্ডেন্স, এবং কতগুলো মানে মানুষজন এখানে জয়েন করেছিল, অর্থাৎ এখানে কতগুলো সিট ছিল, এখানে কতগুলো জয়েন করেছে, তাহলে দুটো থেকে সেটা মানে হিসেব করা যাচ্ছে। একই রকম হোটেল, নাম্বার অফ গেস্ট কতগুলো আছে, অ্যাভেলেবল রুম কতগুলো আছে, এরকম ভাবে কার ম্যানুফ্যাকচারিং, মিল্ক, ওয়েডিং প্ল্যানিং সার্ভিস এটসেট্রা। ওকে, নাও এটিকে আমরা দুটি ভাগে, মানে ক্যাপাসিটিকে আমরা যে সূত্র দিয়ে প্রকাশ করছি সেটি হচ্ছে, ফর্মুলা দিয়ে প্রকাশ করছি, সেটি হচ্ছে টাইম অ্যাভেলেবল বাই টাইম অফ এ টাস্ক। আমার ক্যাপাসিটিটাকে আমরা কিভাবে প্রকাশ করি, যে টোটাল সময় কত লাগছে, 5 ঘন্টা মনে করো, একটা কাজ করতে কত সময় লাগছে সেটা দিয়ে, তাই 5/5, 5 বেরোবে। অর্থাৎ ক্যাপাসিটিটাকে আমরা বলতেছি টাইম অ্যাভেলেবল বাই টাইম অফ এ টাস্ক। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যে একটা মনে করো যে সার্ভিস প্রোভাইডার 8 আওয়ার
কাজ করা হয়, তাদের 2টা টিফিন মিনিট কফি খায় 15-15-30 মিনিট প্লাস হাফ আওয়ার লাঞ্চ ব্রেক, তাহলে 1 ঘন্টা। তাহলে টোটাল যদি 8 ঘন্টা হয়, 1 ঘন্টা বাদ গেলে 7 ঘন্টা থাকে। তো আমরা দেখি তাহলে 7 ঘন্টা পার ডে, তো 60 মিনিট ইনটু 5 ইনটু 10 মিনিটস পার ক্লায়েন্ট, তারা যদি প্রতি মিনিটের সাথে ক্লায়েন্টের সাথে কথা বলে, তাহলে 30 ক্লায়েন্টস পার উইক তারা কথা বলতে পারে। এটি হচ্ছে তাদের ক্যাপাসিটি। তোমার ক্যাপাসিটিটা তুমি বলতে পারো যে কতগুলো। নাও আরো কিছু ক্যাপাসিটির কথা জেনে নিই, তাহলে আরেকটু বিষয়গুলো ক্লিয়ার হবে। যে ডিজাইন ক্যাপাসিটি, ডিজাইন ক্যাপাসিটিটা কি? ডিজাইন ক্যাপাসিটিটা হচ্ছে যে নরমালি ইনস্টলড, আমরা যখন কোন একটা পরিকল্পনা করি, আমরা যখন কোন একটা ফ্যাক্টরি দিতে চাই বা এই ধরনের কোন একটা প্রোডাকশনে যেতে চাই, তখন কিন্তু আমরা একটা ক্যালকুলেশন করি যে এখানে 1500 কেজির একটা মেশিন বসাবো, এখানে 1800 কেজির একটা মেশিন বসাবো। এই যে 1500 প্লাস 1800 বা এই যে টোটাল কতগুলো হচ্ছে, সেটাকে কিন্তু আমরা বলতেছি ডিজাইন ক্যাপাসিটি। ঠিক আছে, সেটাকে কিন্তু আমরা বলতেছি ডিজাইন ক্যাপাসিটি। তাহলে ডিজাইন ক্যাপাসিটিটা কি? অর্থাৎ আমরা খাতা কলমে যেটা করব সেটিকে আমরা বলতেছি ডিজাইন ক্যাপাসিটি। ক্লিয়ার? নেক্সট যদি আমরা বলি সিস্টেম ক্যাপাসিটি। সিস্টেম ক্যাপাসিটি বলতে যেটা বোঝাচ্ছে সেটি হচ্ছে যে ম্যাক্সিমাম আউটপুট অফ এ স্পেসিফিক প্রোডাক্ট অর প্রোডাক্ট মিক্স, সেটাকে আমরা সিস্টেম ক্যাপাসিটি বলছি। কিভাবে? এখানে দেখো বলা হচ্ছে যে সিস্টেম ক্যাপাসিটি ইজ ম্যাক্সিমাম আউটপুট অফ স্পেসিফিক প্রোডাক্ট অর প্রোডাক্ট মিক্স the system of worker and machine capable of an intricate whole। অর্থাৎ ম্যাক্সিমাম কতটুকু করতে পারে। মনে করো আমার একটা ফার্মে, তাদের টেক্সটাইল ফ্যাক্টরিতে আছে হচ্ছে 30 টন। এটা হচ্ছে ক্যালকুলেটেড, অর্থাৎ হাতে কলমে করেছি। তাহলে সিস্টেম ক্যাপাসিটি কত? আমার তো 30 টন হবে না, তাই না? 30 টন কম হবে। তো এই 30 টনের কম কত হতে পারে? 26 টন, 27 টন, 28 টন, 29 টন হতে পারে না? তাহলে এখানে ম্যাক্সিমাম কত? 29 টন মনে করো। তাহলে সেটাই হচ্ছে এখানকার সিস্টেম ক্যাপাসিটি। আর এটাকে আবার বলা হয় থাকে অ্যাকচুয়াল আউটপুট সিস্টেম বা সিস্টেম ক্যাপাসিটি। সিস্টেম ইফিসিয়েন্সির কথা যদি বলি, কারণ প্রতিদিন তো আর স্বপ্ন হবে না, তাহলে অ্যাকচুয়াল কত হতে পারে? যেটা 26, 27, 29 দুটোই হতে পারে, তাহলে 27/29 সিস্টেম ক্যাপাসিটি। তো চলো আরো কিছু ক্যাপাসিটির কথা শুনে নেই। আর যদি কিছু ক্যাপাসিটির কথা দেখি, বলা হচ্ছে ইনস্টলড ক্যাপাসিটি। এই ইনস্টল ক্যাপাসিটিটা কি? বলা হচ্ছে আমরা যখন মেশিন ইনস্টল করে থাকি, তাহলে কত কেজির মেশিন ইনস্টল করলাম সেটা ইনস্টল ক্যাপাসিটি। আমরা ডিজাইন ক্যাপাসিটি একটা করে থাকি, যদি সময় ইকুয়াল হয় তাহলে ডিজাইন ক্যাপাসিটি ইনস্টল ক্যাপাসিটি একই হবে। মনে করো তোমার ফ্লোরে লেআউটে তুমি মেশিন বসাচ্ছ, এখানে 500 কেজি, এখানে 1500 কেজি, এখানে 2000 কেজি, এবার মেশিন বসাচ্ছ, তাহলে এগুলো টোটাল মেশিন গুলো কত ক্যাপাসিটি হলো, কতগুলো হলো, সেটি হচ্ছে ইনস্টল ক্যাপাসিটি। Rated capacity বলা হচ্ছে based on the highest production rates established by the actual trial is referred as the rated capacity। যে আমরা যখন ট্রায়াল করি based on the highest production rate, যে rated capacity অর্থাৎ রেট যখন আসতেছে সময়ের সাথে, তখন সেটাকে আমরা রেটেড ক্যাপাসিটি বলি। যে বিভিন্ন দিন বিভিন্ন রকম প্রোডাকশন হয়ে থাকে, সাধারণত 24 ঘন্টা বা 8 ঘন্টার শিফট হয়ে থাকে। তো 8 ঘন্টার শিফটে ডাইং এর ক্ষেত্রে সাধারণত কত টন হলো, এটা বিভিন্ন দিন বিভিন্ন রকম হতে পারে, যেটাকে আমরা রেটেড ক্যাপাসিটি বলছি। ইফেক্টিভ ক্যাপাসিটি কাকে বলছি? ইফেক্টিভ শব্দটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে ইফেক্টিভলি কতটুকু হচ্ছে। বলা হচ্ছে দিস কনসিডার হাউ দ্য অপারেশন উইল run on long term basis and how it will be stopped and how it will be maintained. All plan stops under the normal working term frame taken in consideration, so it can be the available capacity। অর্থাৎ সমস্ত কিছু যখন ওকে থাকছে, তখন ওকে থাকার পরে যে ইফেক্টিভলি যে প্রোডাকশনটা হচ্ছে সেটিকে আমরা ইফেক্টিভ ক্যাপাসিটি বলছি। ক্লিয়ার? অ্যাকচুয়াল ক্যাপাসিটি ইফেক্টিভলি হলে কতটুকু কাজ করা যেত, সেটি হচ্ছে যে একজন মানুষ সুস্থ স্বাভাবিক থাকলে সারাদিনে মনে করো সে কতগুলো ইট তুলতে পারবে, ধরে নিলাম
100-150টা ইট তুলতে পারবে, সে যদি সুস্থ, স্বাভাবিক এবং ইফেক্টিভ থাকে, সেটিকে আমরা বলছি ইফেক্টিভ ক্যাপাসিটি। আর যে নানা কারণে সে অসুস্থ থাকতে পারে ইত্যাদি, তো প্রতিদিনে যে প্রোডাকশন এক হবে সেরকম না, সে 120টা ইট তুলতে পারে, তাহলে সেটি হচ্ছে তার অ্যাকচুয়াল ক্যাপাসিটি। বলা হচ্ছে দিস ইজ দ্য সেম এজ দ্য ইফেক্টিভ ক্যাপাসিটি বাট কন্টেইনস দ্য আনপ্লান্ড লসেস এন্ড ওয়েল প্ল্যান্ড ওয়ান্স। তো এখানে কিছু লস আছে, হ্যাঁ? তো তাহলে কি হচ্ছে ইনস্টলড ক্যাপাসিটি, অ্যাকচুয়াল ক্যাপাসিটি। ওকে, সো এতক্ষণ ধরে তাহলে আমরা দেখলাম অ্যাকচুয়াল ক্যাপাসিটি, ইনস্টলড ক্যাপাসিটি, আর হচ্ছে ইফেক্টিভ ক্যাপাসিটি, অর্থাৎ অনেকগুলো ক্যাপাসিটি দেখলাম। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট একটা উদাহরণটা দেখবো আমরা এখান থেকে। অনেকগুলো ক্যাপাসিটি তারা বের করেছে, চলো দেখা যাক। তো প্রথমে বলা হচ্ছে, একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। প্রথমেই বলা হচ্ছে কি কি সে এক্সাম্পল গুলো। বলা হচ্ছে ইউ আর ম্যানেজিং 10 গ্রুপ অফ ইলেকট্রিশিয়ান। ধরে নাও তোমার 10টা এরকম একটা গ্রুপ রয়েছে, এরকম 10টা ইলেকট্রিশিয়ান কাজ করাও। These individuals undertaken home servicing of the electrical system and they're called by telephone and either emergency or pre-arranged visit. মনে করো পেয়ে থাকো ট্যাক্সি ওলার মতো, and charge minimum call fee and for first and 15 minutes of visit plus traveling time। 15 মিনিট ধরে নাও যে তাকে ফোন করছে, কথা বলছে, প্লাস সে ওইখানে যায় ঠিক করছে, যেতে যে সময়টা লাগবে। And beyond the first 15 minutes they charge minimum blocks of 15 minutes and fast materials and necessary to carry their job. So the average call out takes 1 hour. Hope ধরে নাও the worker usually available 8 hours a day with 2 coffee breaks 15 minutes, তার মানে 60 minutes, and each half an hour lunch break. The actually work can per hour days. So now thinking the time off and the illness, আরো কিছু মানুষের ঝামেলা রয়েছে। তুমি যদি মনে করো একটা মানুষের কাছ থেকে 8 ঘন্টাই পাবা, তাহলে তো সেটা সম্ভব নয়। By the time so 20% and 7 hours per day, and তাহলে অ্যাকচুয়াল তার যদি ইলনেস ফিলনেস বা চা কফি ব্রেক এগুলো সব বাদ দিলে আমরা যদি পাই, তাহলে 5.6 আওয়ার্স আমরা খুঁজে পাচ্ছি। তাহলে এই যে 5.6 আওয়ার্স খুঁজে পাচ্ছি, এই সময়টা সে অ্যাকচুয়ালি কাজ করে। আর বাকি সময়টা সে কি করছে, বাকি সময়টা আমরা ওয়েস্টেজ বলতে পারি। অর্থাৎ একটা মানুষের তো মানে প্রাকৃতিক চাপও আসতে পারে, তাই না? সো এই সময়গুলো কিন্তু কাউন্ট হচ্ছে না। সো নাও এখান থেকে বের করতে হবে আমাদের কি কি। আমরা যদি একটু দেখে থাকি, এখানে বলতেছে দেখো যে now if the actual work is 200 hours built in the weekend, then তোমার ক্যাপাসিটি তুমি বের করো। মনে করো 200 ঘন্টা তারা বিল করছে, তাহলে প্রথমে আসবো আমরা ডিজাইন ক্যাপাসিটিতে। ডিজাইন ক্যাপাসিটি কি, আমরা ক্যালকুলেটেডটা কি আসবে, তাহলে আমার এখানে কয়জন ওয়ার্কার কাজ করে, 10 জন। কত ঘন্টা করে প্রতিদিন কাজ করে, 7 ঘন্টা করে। তাহলে তাহলে টোটাল টাইমটা বের করলাম, হয়েছে টোটাল টাইম ইনটু 5 ডেজ, 5 ডেজ দিয়ে বের হয়েছে। 10 জন 7 ঘন্টা প্রতিদিন কাজ করে, 5 দিন কাজ করে, তাহলে টোটাল টাইমটা বের হলো। এরপরে প্রতিটা কাজে কত সময় লাগে সেটা আমরা ভাগ দিলাম, টোটাল টাইমটাকে প্রত্যেকটা কাজে কত সময় লাগে সেটা দিয়ে। তাহলে কতগুলো কাস্টমার সার্ভ করতে পারছে, 350টা। তাহলে ওই প্ল্যানের বা ওই প্লান্টের বা ওই যে সিকিউরিটি কোম্পানি বা যে ইলেকট্রিশিয়ান যারা সার্ভ করছে বা সেবামূলক প্রতিষ্ঠানের ডিজাইন ক্যাপাসিটি হচ্ছে কত, 350 কাস্টমার পার উইক। ক্লিয়ার? তারা 350টা কাস্টমার প্রতি উইকে সার্ভ করতে মানে সেবা দিতে পারে। এটা হচ্ছে তাদের ডিজাইন ক্যাপাসিটি, অর্থাৎ তারা ক্যালকুলেট হাতে কলমে মানে খাতা কলমে বসে ক্যালকুলেট করছে যে হ্যাঁ এত। বাট আসলে কি তাই 350টা কাস্টমারকে কি সেবা দেওয়া সম্ভব? কারণ না, কারণ তারা কি প্রতিদিন 7 ঘন্টা কাজ করতে পারছে না। কেন? তাদের 30 মিনিট খেতে হয়, কফি ব্রেক 2 বার 15-15 30 মিনিট, 1 ঘন্টা চলে গেল।
তারপর তাদের কল ধরতে হয় এবং যেখান থেকে কল আসে সেখানে যেতে হয়, ট্রাভেল টাইম আছে, সেটা বাদ যায়, বাদ গিয়ে তাহলে তাদের অ্যাকচুয়াল থাকছে কত, তাহলে 5.6 আওয়ার্স পার ডে। তাহলে এই 5.6 আওয়ার তারা কি করতে পারছে, কাজ করতে পারছে। তাহলে তার অ্যাকচুয়াল টাইমটা কাজের কমে গেল আমাদের। তাহলে কি 10 ওয়ার্কারই রয়েছে, 5.6 এখানে 7 আওয়ার ছিল, এখানে কত 5.6 আওয়ার্স ইনটু 5 ডেজ ইন ওয়ার্কিং উইক বাই পার আওয়ার। তাহলে টোটাল টাইমটাকে ক্যালকুলেট করে নিই, তাহলে 280 কাস্টমার পার উইক। তাহলে তারা কি করতে পারছে, 280 জন কাস্টমারকে সার্ভ করতে পারছে। ক্লিয়ার? তাহলে দেখো ডিজাইন ক্যাপাসিটি আর ইফেক্টিভ ক্যাপাসিটি কিন্তু এক জিনিস না। ওকে, তাহলে আমাদের এবার নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি ডিজাইন ক্যাপাসিটি এবং ইফেক্টিভ ক্যাপাসিটির মধ্যে পার্থক্য। নেক্সট, ইফিসিয়েন্সি তাহলে আমরা কিভাবে বের করব? ইফিসিয়েন্সি তাহলে বের করার সিস্টেম হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট বাই ইফিসিয়েন্সি ক্যাপাসিটি। তাহলে অ্যাকচুয়াল আউটপুট কত, 200, আমাদের সেটা বের হয়েছে, ওই যে বলে দিছে অঙ্কে। আর ইফেক্টিভ ক্যাপাসিটি কত, 280, যেটা আমরা একটু আগে বের করলাম। তাহলে এখানে ইফিসিয়েন্সি হলো পার্সেন্টেজ। ইউটিলাইজেশন অ্যাকচুয়াল আউটপুট বাই ডিজাইন আউটপুট 200 বাই 350, 57%। অর্থাৎ আমার প্লান্টের আমি যদি এই অর্গানাইজেশনের 350টাই ইয়ে করতে পারতাম, ক্লায়েন্টকে সার্ভ করতে পারতাম, দেন আমার ইউটিলাইজেশন হতো 100%। কিন্তু আমি তো সবাইকে ইউটিলাইজ করতে পারছি না, তাহলে আমার কি হচ্ছে, তাহলে আমি কিন্তু সবাইকে ইউটিলাইজ করতে পারছি না, তাহলে আমার 57% হচ্ছে কি ইউটিলাইজেশন হচ্ছে। এটার মান যত বাড়বে ইউটিলাইজেশনের পরিমাণ তত বাড়বে। ইটস ভেরি সিম্পল টু ইউ। সো নাও the procedure for capacity planning. তো procedure for capacity planning এ আমরা নানা প্রকার প্রসিডিউর রয়েছে এই ক্যাপাসিটি প্ল্যানিং থেকে মেজার করার, যে কিভাবে মেজার করতে পারি। আগে ডিমান্ড খুঁজতে হবে, তারপর কতটুকু আমার প্ল্যান্টে আছে সেটা আমি দিতে পারবো কিনা। চলো এটার একটা প্রসেস ফ্লো চার্ট আছে, সেটা আমরা দেখে নিই। বলা হচ্ছে দেখো এখানে প্রসেস ফ্লো চার্টে যে এনভায়রনমেন্টাল স্ক্যানিং, প্রথমে তো আমাদের যাচাই বাছাই করতে হবে, দেন ডিমান্ড ফোরকাস্টিং, কতটুকু চাই বা কতটুকু দরকার। ডিমান্ড ফোরকাস্টিং হলো এস্টিমেশন অফ প্রেজেন্ট ক্যাপাসিটি। মনে করো তোমার ওই বাসার অর্ডার হলো, তুমি মনে করো একটা স্থানীয় বেকারি চালাও, তোমাকে কেকের অর্ডার দিল যে ভাই আমার 10টা কেক লাগবে। এখন তুমি তোমার যে র ম্যাটেরিয়ালস, তোমার যে মেশিন, মানে তোমার যে সবকিছু রয়েছে সেটা দিয়ে তুমি চিন্তা করছো যে তুমি 10টা কেক তৈরি করতে পারবে কিনা। আফটার দেন এস্টিমেশন করার পর অল্টারনেটিভ ক্যাপাসিটি প্ল্যান টু মিট দ্য ডিমান্ড। তুমি বললা যে ভাই 2 দিনে দেই, মনে করো তুমি একদিনে পারছো না, তাহলে তুমি বললে যে ভাই 2 দিনে দেই। এস্টিমেশন বা অল্টারনেটিভ প্ল্যানস টু মিট দ্য ডিমান্ড। কোয়ান্টিটেটিভ এন্ড ইকোনমিক অ্যানালাইসিস অফ ভেরিয়াস প্ল্যান, নানা সবগুলো আলোচনা বা আর কোনো পাথ আছে কিনা সেটি কথা বলা হলো, দেখা হলো বা অ্যানালাইসিস করা হলো। দেন সিলেক্ট দ্য বেস্ট প্ল্যান এন্ড ইমপ্লিমেন্টেশন। সো এখানে যেটি আমরা দেখলাম, যে ফ্লো চার্টটি আমরা দেখলাম, সেটিকে আমরা বলতেছি যে এই ফ্লো চার্টটা হচ্ছে আমাদের কিভাবে ক্যাপাসিটি প্ল্যানিংটা আমরা করব। খুবই সহজ। কেন? এটা তো দেখলামই যে আমার কত ডিমান্ড আছে এবং আমার কতটুকু, মানে তোমাদের যখন অর্ডার আসে প্রচুর, তোমরা কি করো, বাইরে থেকেও মাঝে মধ্যে করাও, বা মেশিন তুমি কিভাবে প্ল্যান করবা। ওকে, সো প্রথমে ডিমান্ডটা অ্যানালাইসিস করতে হবে, ফোরকাস্ট করতে হবে, দেন বাকি প্ল্যানে যেতে হবে। ওকে, আমরা শেষের দিকে চলে এসেছি, লেকচার কেটে গেলে আবার জয়েন করবে। ফার্স্ট, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ইফেক্টিভ ক্যাপাসিটি। তো ইনফ্লুয়েন্সিং দ্য ইফেক্টিভ ক্যাপাসিটি কে কিছু ফ্যাক্টর, ইফেক্টিভ ক্যাপাসিটি মনে আছে তো, অ্যাকচুয়ালি কতটুকু হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে। তো এটাকে আসলে একটু প্রভাবিত করে যে পয়েন্টস গুলো, যে বিষয়গুলো, সেগুলো যদি আমরা দেখি, যে ফোরকাস্টিং ডিমান্ড, প্ল্যান এন্ড ফোরকাস্টিং ডিমান্ড, প্লান্ট এন্ড লেবার এফিসিয়েন্সি, সাবকন্ট্রাক্টিং, যে ফোরকাস্ট করব, অর্থাৎ আমরা এর আগের চ্যাপ্টারে কিন্তু পড়ে এসেছি ফোরকাস্টিং,
তো এই ফরকাস্টিং এ যদি আমরা দেখি যে কতটুকু ইয়ে করছি, ফরকাস্টিং এ যদি আমরা দেখি যে আমাদের ফরকাস্টিংটা যদি ভুল হয় বা কোনোভাবে রং হয়, তাহলে কিন্তু আমাদের ক্যাপাসিটিটার প্ল্যানিংটা সেটাও কিন্তু নষ্ট হবে বা সেটাও কিন্তু প্রভাবিত হবে। মনে করো যে তোমার এত টন ডাইং এ এত সময় ধরে রেখেছো তুমি, কিন্তু আল্টিমেট সেটা থেকে আরো বেশি সময় লাগলো। তো সেই ক্ষেত্রে তোমার যে প্ল্যানিংটা সেটা কিন্তু কাজ করলো না। সো ডিমান্ড ফোরকাস্টিং ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং। সেকেন্ডলি, প্লান্ট লেবার এফিসিয়েন্সি, তোমার নতুন মেশিনে ভালো কাজ করবে, পুরাতন মেশিন এত ভালো কাজ করে না। তেমনি ভাবে নতুন মানুষ তো এত ভালো কাজ জানে না, যারা এফিশিয়েন্ট বা অভিজ্ঞ তারা বেশি ভালো কাজ জানে। এখন তোমার লেবার কিরকম আছে, তোমরা ফ্যাক্টরিতে লক্ষ্য করলে দেখবা যে সবাইকে দিয়ে মানে স্পেশাল কিছু কালার আছে সেগুলো ডাইং করায় না। যেমন টার্কিশ কালার, হ্যাঁ, কিছু সেনসিটিভ কালার আছে যেগুলো সবাইকে দিয়ে ডাইং করায় না, যারা এফিশিয়েন্ট তাদেরকে দিয়েই করানো হয়ে থাকে। সাব কন্ট্রাক্টিং রয়েছে, যে এই সাব কন্ট্রাক্টিং আমার প্ল্যানিংটাকে ইনফ্লুয়েন্স করে যে আমি বাইরে থেকে করাতে পারবো কিনা। ঠিক আছে, লাইক মাল্টিপল শিফট অপারেশন, ম্যানেজমেন্টের কি পলিসি, যে মাল্টিপল শিফট চলবে কিনা বা ম্যানেজমেন্ট কি পলিসি নিচ্ছে, দিস। সো ফ্যাক্টরস ওভার ক্যাপাসিটি এন্ড আন্ডার ক্যাপাসিটি। তো ওভার ক্যাপাসিটি হলেও বা আন্ডার ক্যাপাসিটি হলেও কিছু সুবিধা অসুবিধা রয়েছে। যেমন ওভার ক্যাপাসিটি যদি হয় আমরা বাইরে থেকে করাতে পারি, আর বা এ ধরনের কিছু সুবিধা পাওয়া যাচ্ছে। আর আন্ডার ক্যাপাসিটি যদি হয় সেই ক্ষেত্রে সাধারণত একটু লসই হয়ে থাকে। তো এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে ওভার এন্ড আন্ডার ক্যাপাসিটির ক্ষেত্রে, অর্থাৎ অ্যাডভান্টেজ গুলো কি কি। তো আমরা এখন একটু চলে যাব প্ল্যানিং